হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এতদিন তো ব্লগ দিতে পারিনি কারণ আমার হাজব্যান্ড হজে গিয়েছিল। সেজন্য আমি আর কি চিন্তা করেছিলাম যে যে কয়টা দিন ও হজে থাকবে সে কয়টা দিন আমি আমার সংসারে একটু সময় দিব, হাজব্যান্ডের জন্য দোয়া করব, আর ব্লগটা দিতে চাচ্ছিলাম না। যাক আলহামদুলিল্লাহ। তো যেদিন ও চলে গেল সেদিন থেকেই অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ রেখেছিলাম আপনাদের জন্য। তো ভোরবেলাতে ওর ফ্লাইট ছিল। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হাবিব ভাই ওকে রাত 3টা কি 3:30টার দিকে নিয়ে গেল বাসা থেকে, এয়ারপোর্টে চলে গেল। অনেক মন খারাপ করে চলে গিয়েছিল, বাচ্চাদের অনেক আদর করে। তারপর আমি সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করি, আমি ওদের স্কুলে দিয়ে আমিও জবে চলে গিয়েছিলাম। জব থেকে এসে বাচ্চাদের ফ্রেশ করা, বাচ্চাদের নিজের খাবারগুলো ওদেরকে গুছিয়ে দেওয়া, ওদের পছন্দ অনুযায়ী খাবার। আর ঈদ যেহেতু চলে আসছে সেইটার একটা প্রিপারেশন ছিল। যদিও আমার এই 23 বছরের বিয়ের লাইফে এবার নিয়ে আমার হাজব্যান্ডকে ছাড়া থার্ড টাইম ঈদ। কারণ প্রথম দুটো ঈদ মিস হয়েছিল, ও যখন একা লন্ডনে থাকতো প্রথম এসে। আমি তো 2 বছর পরে এসেছিলাম, সেই 2 বছরটা একা করতে হয়েছিল। তারপর একসাথে থাকার পর এই প্রথম আর কি ও সৌদিতে ঈদ করবে আর আমি বাচ্চাদের নিয়ে এখানে করব। আসলে হাজব্যান্ড বাসায় না থাকলে বোঝা যায় একাকিত্বটা কী জিনিস। আর অনেক ক্যালকুলেশন করে দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আসলে মানে রিয়েল ভালোবাসার মানুষটাই পৃথিবীতে একটু কম। ওপরে আল্লাহ আছেন, তারপরে আমার কাছে মনে হয় নিজেরটা নিজের একটু গুছিয়ে চলা, নিজেকে সুস্থ রাখা, আর নিজেকে স্ট্রং করে গড়ে তুলতে পারলে আমার মনে হয় যে আপনি চলে ফিরে খেয়ে যেতে পারবেন। তাছাড়া হাজব্যান্ড না থাকলে কেউ কারো খোঁজখবর অত বেশি রাখে না। তারপরও ঠিক আছে, আমার ভাই বোনেরা খোঁজে নিয়েছে, আব্বা খোঁজ নিয়েছে, তারপর আমার শাশুড়ি ননাসরা খোঁজে নিয়েছে আলহামদুলিল্লাহ। হয়তোবা সেটা কয়েকদিনের জন্য। তারপর যাদের নাকি হাজব্যান্ড নাই, আমি শুধু তাদের কথা ভাবি। যুগের পর যুগ তারা কতই না কষ্ট করে একা দিন কাটাচ্ছে, অনেক কষ্টের আসলে। আমি প্রত্যেকটা মুহূর্ত দোয়া করেছি। অনেকের কাছে জিনিসগুলো অন্যরকম লাগে, তাই না? আসলে আমাদের দুজনের বন্ডিংটা মাশাআল্লাহ অনেক ভালো। আমরা এই জন্য দেখেন বাংলাদেশে গেলেও কিন্তু খুব বেশি দিন থাকি না, 8-9 দিনের বেশি থাকি না। যাক আলহামদুলিল্লাহ। আর আরাফাতের রোজাটাও রেখেছিলাম। তারপর বাচ্চাদের নিয়ে এদিক সেদিক একটু ওদের শখ পূরণ করা, আদিয়ানের জন্য টয়েস কিনতে যাওয়া, মানে বাচ্চাদের সাথেই বেশি সময়টা আমি পার করেছি। আর জবেও খুব বেশি ব্যস্ততা ছিল, সব কিছু মিলে আর কি মানে এভাবেই সময়গুলো পার করেছি। আয়াজের টিউশন ছিল, আয়াজকে ড্রপ করেছি। দেখা গেল আমার আপার বাসাতে গিয়ে একটু আমি সময় কাটিয়েছি আয়াজকে পিক করার আগ মুহূর্তটুকু। তারপর ঈদের জন্য আবার একটু প্রিপারেশন নিয়েছি। হাজব্যান্ড বাসায় না থাকলে মনে হয় ঈদে আনন্দটা পুরাই মাটি, রান্না বান্নার প্রতি আকর্ষণ আসে না। তারপরও মনে হয়েছে যে না, আমার মেয়ের ফেভারিট পুডিং, তারপর একটু সেমাই, একটু পায়েস, যেগুলো না করলেই নয়, পোলাও, রোস্ট, গরুর গোশত, এগুলো একটু করতে হবে যেহেতু ঈদের দিন। তো সেই চিন্তাধারা থেকে আমি আবার গ্রিনিশে এসেছিলাম, যা যা দরকার সেগুলো একটু কিনে নিয়ে গিয়েছি। সেটা অবশ্যই রবিবার ছিল। তারপর ঈদের আগের দিন ওয়েস্টফিল্ডে গিয়ে আয়েজের জন্য 2টো টি শার্ট নিলাম। মানে কোন শার্ট নিব বুঝতে পারছিলাম না, ওর অনেক শার্ট আছে আয়েজের। আর মানে এক্সচেঞ্জও গেলাম, সেখানটায় আমার পছন্দ হলো না। তারপরে এই ব্র্যান্ড থেকে 2টো টি শার্ট নিয়ে নিলাম। আয়েজের ফেভারিট কালার এবার ব্ল্যাক। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আম্মু একটা ব্ল্যাক এবং অ্যাশ 2টো নিয়েছি। তারপর বাচ্চাদের স্কুল থেকে আবার আনা। ঈদের আগের দিন ওদের স্কুল ছিল, আগামীকাল ঈদ, তো ঈদের দিন ওরা স্কুলে যাবে না।
আমি ওয়েস্টফিল্ড থেকে আসার পথে আয়েস আদিয়ানকে নিয়ে যাচ্ছি। আদিয়ান এখন একটু নুডলস কিনবে। আমাদের বাসার পাশেই চাইনিজ শপ, ও খুব পছন্দ করে এই শপের একটা নুডলস। সেটাও নিতে এসছে 2 পাউন্ড সেই নুডলসটার দাম। তো আমি বাসায় চলে আসছি, বাচ্চাদের খাবার দাবার দিয়ে দেওয়ার পর এখন সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু আজকে আমি রোজা ছিলাম, আরাফাতের রোজা, তো আমি ইফতার করে তারপর বিফ রান্না করছি। হ্যাঁ, যেহেতু কেউ আসবে না এবার, সবাই যেন, আমার হাজব্যান্ড হজে যাচ্ছে, আর আমার ফ্রেন্ডদের বাসায় দাওয়াত আছে। আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে দাওয়াত করেছে, আমার আপারা দাওয়াত করেছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হাবিব ভাইয়ের ওয়াইফ ফোন দিয়ে দাওয়াত করেছে, অনেকেই। কিন্তু আমি সবার বাসায় তো আর যেতে পারবো না। আমি ঠিক করেছি আমার বাচ্চাদের নিয়ে একদম কাছে, মানে খুব বেশি ড্রাইভ না, 5 থেকে 10 মিনিট, এর চাইতে দূরে আমি যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার বাচ্চাদের মানে কষ্টটা একটু কম হোক। আর ওদিকে আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর ফোন করে আমাদের সাথে কথা বলছে। আর ওর প্রথম ভয় পেয়েছিল বাঙালিদের ছাড়া যাবে, তারপর আলহামদুলিল্লাহ এখন ওর ভালো লাগছে, অন্য দেশের লোকজন ওর সাথে আছে। তো আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা এখনকার ভিডিওটা। তো সকালবেলা উঠে বাচ্চাদের আমি বলেছিলাম আয়াসকে আদিয়ানকে তোমাদের নামাজে যেতে হবে। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড হায়দার ভাই বললো ওদেরকে নিয়ে যাবে, কিন্তু সকাল 8টা শুনে ওরা রাজি হলো না। তারপর ভাইয়া ডিসিশন নাকি চেঞ্জ করেছিল, পরে শুনতে পারিনি, পরে আবার শুনলাম। তা আয়াস বললো না, আমি আব্বুর সাথেই পরের বছর ইনশাল্লাহ যাবে। তো বাচ্চা যেহেতু বলেছে আমি আর জোর করতে চাইনি, আমি বললাম ঠিক আছে। আর যদি সানডে হতো তাহলে আমি গাড়ি দিয়ে নিয়ে, দেখা গেল আমি বসে রইলাম, ওরা নামাজ পড়লো। আর আমি ওই যে নিয়ে যাব, ওরা ছেলেদের সেকশনে ঢুকবে, আমি মেয়েদের সেকশনে, এইটা আমার হাজব্যান্ড আবার মানবে না, কারণ ও চিন্তা করে ওরা খুব ছোট বাচ্চা, সেই জন্য। আসলে এক একজনের ভালোবাসা এক এক রকম থাকে, ওর বাবার ভালোবাসাটা অনেক বেশি। তো সকালবেলাটা আয়েশা দিয়ানকে বললাম যে দেখো আজকে কিন্তু কোরবানি, তো তোমাদের কিন্তু একটু খেতে হবে, যেমন গোস্ত, পরোটা, এগুলো খেলে ভালো লাগে। বললো ঠিক আছে, ওরা খাবে। তো আমরা 3জন মিলে এখন খাচ্ছি। তারপর টেবিলে শ্যামাই, পুডিং এগুলো আবার সাজিয়ে রাখবো। আর আমরা একটু রেডি হয়ে তারপর দুপুরের দিকে বের হবো। আদ্রিতার আজকে ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটিটা ঈদের দিন হাজার বললো ওরা বাদ দিতে পারে না, কারণ দেখা যায় এক্সাম থাকে, বিভিন্ন ওয়ার্ক থাকে, সেজন্য ও চাচ্ছিল না বাদ দিতেও। বললো যে আমি একটু কুইক চলে আসবো, তারপর তোমাদের সাথে ঘুরতে যাব। বললাম ঠিক আছে। তো আমার যেহেতু দুপুরবেলা দাওয়াত আমার ফ্রেন্ডের বাসায়, তো সেই জন্য আমি দুপুরবেলাটায় 1টার দিকে যাওয়ার ইচ্ছে পোষণ করেছি, আরেক ফ্রেন্ডের বাসায় যাব বিকেলবেলা। তো আমার সব কিছু গুছানো হয়ে গেল। এরই মধ্যে শাশুড়ির সাথে গল্প করেছি, তারপর ননাসদের সাথে গল্প করেছি, আমার ভাই বোনদের সাথে গল্প করেছি, আপার সাথে গল্প করেছি, যার যার সাথে না করলেই নয়। তো এখন আমি আমার জন্য চা বানাচ্ছি। হাজব্যান্ডকে ছাড়া চা খেতে সত্যি মানে খুব একা একা লাগে। আসলে আমাদের ধর্মে তো যেটা আছে যে নিজের হাজব্যান্ডকে প্রায়োরিটি দিয়ে তার সাথে সময় কাটানোটা, এটা একটা সোয়াব। কিন্তু ওই যে হাজব্যান্ড গিয়েছে, কিন্তু আমি এদিক দিয়ে অন্যরকমভাবে চলবো, অন্য মানুষের সাথে আড্ডা দেবো, এগুলো কেন যেন আসে না কখনো। তাই প্রত্যেকটা মুহূর্তে হাজব্যান্ডের কথা মানে ভাবি। তো বাচ্চাদের পাঞ্জাবি পরিয়ে দিলাম, যে দেখো আমরা এখন ঈদের দাওয়াতে যাচ্ছি আব্বু। ওদের এবারকার ঈদের পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, ওদের একটু মানে প্রবলেম আছে, মানে খুঁতখুত লাগে, এই তো বললাম ঠিক আছে সাদাটাই পর। তো আদ্রিতা বললো যে আম্মু আমি ট্রেনে আছি, 10-15 মিনিট লাগবে। বললাম ঠিক আছে তাহলে তুমি আসো, আমরা যাই। তো আমরা চলে আসছি, ওরা এখন ঈদ মোবারক করছে। আমার ফ্রেন্ডের বাসায় আমার সহজে ঈদে আসা হয় না, ও খুব রিকোয়েস্ট করে, ওই প্রত্যেক বছর আমার বাসায় যায়। তো এবার ওরা খুব রিকোয়েস্ট করেছে এবার যেন আমি আসি, মানে আমি সব ঈদে চাই কি ওরাই আসুক আমার বাসায়, আমার ভালো লাগে। ভাইয়া ওকে বলেছে আমাদের জন্য অনেক কিছু রান্না করতে, ও অনেক কিছু রান্না করেছে। সব কিছুর ভিডিও আমি আসলে প্রপার নিতেও পারিনি, কারণ আমার তো ইচ্ছে ছিল আমি এখন ব্লগ দিব না। তারপরে একটু একটু নিয়ে রেখেছি, তাই মনে হলো যে না, অনেকের প্রশ্ন, অনেকে মেসেজ দিচ্ছে আপু আপনি কেন ব্লগ দিচ্ছেন না, অনেক কিছু মিস করে ফেলছি। তো সব কিছু মিলিয়ে যেন সবাই বুঝতে পারে যে আসলেই আমি এই 14-15 দিন কীভাবে পার করেছি, একটু হলেও ওনারা ধারণা পাক। তো প্রথমে অনেক কিছু খেলাম, অনেক কিছু আনকমন খাবারও বানিয়েছিল।
তারপর তো আরও খাবার আছে, বাসায়ও খেয়ে এসেছি একদম পেট ভরা। বাচ্চারা তো খেতেই চায় না, আমি বললাম না অল্প একটু হলেও খাও বাবা। তো আমিই খাই, যেখানেই যাই দেখা যায় আমারই খাওয়া হয়। আমার বাচ্চারা একদম কমন খাবার ছাড়া খায় না, যেমন একটু পোলাও রোস্ট এটা হলে ওদের হয়ে যায়। তো এটা আমি জোর করে বসালাম, ওরা দেখি ওদের খাবার আমার প্লেটে ট্রান্সফার করছে, ওরা খাবে না। যেমন আদিয়ানের সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, তা আয়াস বলল যে আম্মু আমি পোলাও খাবো, তো ঠিক আছে খাও। এরই মধ্যে আদ্রিতাও চলে আসছে, তো বললাম যে তুমি তাহলে বসো, আমরা খেয়ে দিয়ে তারপর আমাদের বাসায় চলে যাই একটু গল্প করে। আবার ভাবলাম আমার ফ্রেন্ডটাকে নিয়ে যাই আমাদের বাসা, ও যেহেতু এবার যায় নাই, আমার বাসা খালি বাসা, আমরা গিয়ে গল্প করবো। ওর জন্য আমি ঈদের গিফট নিয়ে এসেছিলাম, একটা সুন্দর ফ্লাওয়ার বাস আর কিছু ফ্লাওয়ার নিয়ে আসছি আর্টিফিশিয়াল, যেটা ও সাজিয়ে রাখতে পারবে। তো আবার ডেজার্ট বানিয়েছে জর্দা আর রসমালাই, মানে মালাই চাপ টাইপের। তো আমরা অনেকক্ষণ গল্প করার পর এখন বললাম যে চলো আমাদের বাসায়। তো আমরা বাসায় চলে আসছি, ওর আব্বুর জন্য একটু ছবি তুললাম। তো আমরা অনেকক্ষণ আমার ফ্রেন্ডের সাথে গল্প করলাম, তারপর বিকেলবেলা আবার আমরা রেডি হয়ে আমার আরেক ফ্রেন্ড কিষানি ফ্রেন্ডের বাসায় রওনা হয়ে গেলাম। ওই যে দেখাই আপনাদের গার্ডেনে অনেক কিছু সে রোপণ করে, লাউ হয় অনেক, সেই বাসায় যাচ্ছি। সেখানে আমাদের আরেক ফ্রেন্ড আসবে, মমাপা আসবে, তারপর ওর যা আসবে রোকসানা, যে কিনা আমার আগের বাসায় এখনও আছে। তো ভালোই লাগবে সবাইকে একসাথে দেখব। তো এখন আমি ড্রাইভ করে ম্যানর পার্ক চলে যাব। আমার এই ফ্রেন্ডের জন্য আমি একটা ড্রেস নিয়েছি ঈদ গিফট, আর বাচ্চাদের জন্য একটু চকলেট, এই হচ্ছে ওর ঈদের গিফট। তো এখন আমরা যাব, আর আমার আপা ফোনে বলে দিয়েছে তুমি এলাকায় আসবা, তুমি আমার বাসায় না আসলে তোমার কিন্তু খবর আছে। আমার বাচ্চারা না, যে বাসায় বাচ্চা নেই সেই বাসায় যেতে চায় না। আপা সেটা জানে, ওরা ছোটোবেলায় যেতে চাইতো কিন্তু এখন আর যেতে চায় না। তো আমি ওদেরকে খুব বুঝালাম যে দেখো আপা আন্টি সব, ওরা আপাকে আপা আন্টি বলে, আপা আন্টি সব সময় আমাদের বাসায় আসে, তোমাদের রান্না করে পাঠায়, তো তোমাদের কি উচিত না বলো আপা আন্টিকে একটু ঈদ মোবারক বলা, সালাম দেওয়া। বললো হ্যাঁ, তবে অল্প কিছুক্ষণ। তো ওদের রাজি করিয়েছি, ওদেরকে ওর দাদিকে দিয়ে কথা বলিয়েছি, সকালবেলা ঈদ মোবারক বলেছি। তারপর মানে আমার দায়িত্ব যা যা আমি করার চেষ্টা করি, সে যেমনই হোক, যে কার সাথে কার রাগ এগুলো দেখ না, তোমার কথা বলতে হবে, তুমি ঈদ মোবারক বলো, এমনটা বলি। কিন্তু বাচ্চারা দেখবেন রাজি হতে চায় না। কিন্তু বাচ্চাদের মানে বাবা মাদেরই তো শেখাতে হবে যে এটা তোমার চাচা, এটা তোমার চাচি, সে যত গরিবই হোক, এটা তোমার চাচাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ এটা ফুফাতো বোন। আমাদের সমাজে একটা রীতি আছে, আমরা বড়লোক আত্মীয় স্বজনদের খুব পরিচয় করিয়ে দিই, কিন্তু যারা গরিব আত্মীয় স্বজন তাদেরকে পরিচয় করিয়ে দিতে আমরা অনেক লজ্জা পাই, কিন্তু এটা ঠিক না। সবাইকে আমার মনে হয় সমান চোখে দেখা দরকার, তাহলেই তার মনটাও ভালো লাগে এবং আপনিও নিজের দিক দিয়ে একটু মানে মনের দিক দিয়ে আপনারও ভালো লাগবে যে না আমি ওদের সাথে ভালোভাবে মিশছি, যেটা আমার মানে কথা আর কি। তো যাক, আমরা প্রায় চলে আসছি। আমার হাজব্যান্ড এরই মধ্যে ফোন দিচ্ছে। আমার হাজব্যান্ড বললো যে তুমি কিন্তু আপসেট থেকো না, তুমি একটু আনন্দ করো, ঘোরাফেরা করো। মানে আমার হাজব্যান্ড যাওয়ার সময় ওর একটু মন খারাপ ছিল বা অনেক রকম অভিযোগ ছিল, মানে একা একা যাচ্ছে, ওর ভালো লাগছে না এই সেই। কিন্তু যাওয়ার পর থেকে বারবার আমাকে ফোন দিচ্ছে আর খুব শুকরিয়া জানাচ্ছে। আমাকে এমন একটা কথা বলেছে যে আমার আত্মাটা একদম ঠান্ডা হয়ে গেছে। বললো যে আমি মক্কা শরীফে বসে আল্লাহর কাছে বলছিলাম যে মদিনা থেকে যখন মক্কা যাচ্ছে যে আল্লাহ তুমি আমাকে এত ভালো একটা বউ দিয়েছো। হ্যাঁ, আরও অনেক অনেক কথা, সেগুলো কিছু কিছু শোনার পর সত্যিই নিজের কাছে অনেক ভালো লেগেছে। এবং ও অনেক কিছু আমাকে নিয়ে নাকি ওখানে স্বপ্ন দেখেছে যে আমি ওকে নির্দেশনা দিচ্ছি, আয় উঠো ঘুমাবা না, এরকম অনেক কথা আর কি। তো আমার ভালো লাগলো আর কি শুনে। আর আমি তো প্রত্যেক ক্ষণে ক্ষণে দোয়া করেছি যে আল্লাহ আমার বাচ্চাদের জন্য হলো আমার হাজব্যান্ডকে তুমি নিয়ে আসো, কারণ আমার একা জীবনের চাইতে আমি মনে করি আমার বাচ্চার একটু হাসি খুশিভাবে বড় হবে, সেটা অনেক বড় কথা। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ পারফেক্টলি সুন্দরভাবে করছে। তো আমাদের যাওয়ার শেষ হয় না, ফাইনালি চলে আসলাম। এই সেই ওর বাসা। এই গাছটা ওকে আমি অনেক আগে একবার দিয়েছিলাম, সেটা এখনও আছে। ওর বাসায় আমার দেওয়া অনেকগুলো গাছ এখনও সুন্দর আছে। এই যে দেখছেন তেজপাতা গাছটা দেখা যাচ্ছে অনেক বড় বাহিরে, এটাও আমি একদম টাইনি ছোট্ট দিয়েছিলাম, সেটা আজকে মনে হয় যে আমাকে ছাড়িয়ে গেছে, এত লম্বা। এই গাছটাও একসময় আমি ওকে দিয়েছিলাম,
এত ভালো লাগছিল গাছটা দেখে। মানে ওর গার্ডেনে আলো বাতাস ভালো তো, গাছগুলো সুন্দর। দেখেন স্ট্রবেরিগুলো কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর। কিছুদিন পরে আসলে দেখা যাবে একদম গার্ডেন পুরো ভরে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছিল। অনেক কিছু সে বানিয়েছে, অনেক কিছু রান্না করেছে। আর ওরা দুই যা, আপন দুই যা, একজন আমার আগের বাসায় থাকে, আরেকজন ও। দুইজন যেমন সুন্দরী তেমন গুণবতী, দুইজনই খুবই ভালো মানুষ। আমি যখন রোকসানার সাথে আগে গল্প করতাম, ও প্রত্যেকটা কথায় ওর জায়ের খুব প্রশংসা করতো। আবার যখন আমার ফ্রেন্ড নাসরিনের সাথে যখন গল্প করি, তখন আমি আবার দেখি যে মানে সবসময় তো আর একটা মানুষের গল্প করা যায় না। যখনই কথা উঠে আর কি, আমি যে জিজ্ঞেস করি ও কেমন আছে, কি আসে বেশ, দেখি যে না, ওরা খুব দুজনের সুনাম করে। মানে ওরা দুজনই এত গুণবতী। আর রোকসানা এমন সমস্ত ডেজার্টগুলো বানায়, আমার মানে আশ্চর্য লাগে। ও অনেক সুন্দর করে সব কিছু বানাতে পারে। তো এই তো আমরা চটপটি খেলাম, বাচ্চারা খেলো, এই তো মামাপা, ভাইয়া আর কবির ভাই, মামাপার ছেলে, তো সবাই এখন খাবার নিচ্ছি। আয়াসাদিয়ানকেও খাবার দিয়ে দিলাম, আদ্রিতাও নিয়েছে। তো ওরা একটু কমন খাবার লাইক করে। ওই যে বললাম যে পোলাও, রোস্ট, চপ এই পর্যন্ত। আয়াসকে জোর করলে একটু বিফ নেয়। তা আমরা দুজন এখন খেতে বসেছি, আমরা এখন খাচ্ছি। তারপর ডেজার্ট খাবো। নাসরিনের হাতে ডেজার্ট খুব ভালো হয়, ও অনেক কিছু বানিয়েছে। রসমালাইটা আমার খুব পছন্দের, ও বানিয়েছে, তো সেটা খাবো। এগুলো হচ্ছে রোকসানা মানে নাসরিনের যা, ও বানিয়ে নিয়ে এসছে। মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমি ভেবেছি এগুলো বোধহয় কিনে নিয়ে আসছে। কিন্তু ওরা এত গুণের, ওরা দুজন তাদের সংসারকে এত ভালোবাসে, মানে খুব সুন্দর করে ওরা সব কিছু করতে পারে। তো এই তো দেখেন পাশের হালুয়াগুলো, সন্দেশগুলো নাসরিন বানিয়েছে, আর কালো বক্সগুলো সব রোকসানা বানিয়েছে। তো ফাইনালি অনেকক্ষণ সময় কাটানোর পর মনে হলো যে না, আমি বাসায় চলে যাই। তো হঠাৎ মনে হলো আপার বাসায় তো দেখা করতে গেলাম না। তখন বাচ্চাদের বললাম যে না, চলো না একটু যাই, দেখা করে আসি। তো ওদেরকে অনেক বোঝানোর পর ওরা রাজি হলো। আসলে আদ্রিতা আয়াসকে নিয়ে প্রবলেম নেই, সমস্ত প্রবলেম আদিয়ান যেতে চায় না বাচ্চা ছাড়া বাসায়। বলে বোরিং লাগে, আম্মু প্লিজ তুমি আমাকে বলবে না। আমি বললাম না, আন্টি তোমাকে অনেক আদর করে। বলে যে আদিয়ানের মতো ছেলেই হয় না। যদি আদিয়ানকে বলা যায় ও খুবই গুড, ওর মতো ছেলে হয় না, তাহলে ও সব কথা শুনে। চলে আসছি আপাদের বাসায়। আমরা খুব বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা খেয়ে আসছি। তো এসে দেখে আপারও রেডি হয়েছে, এক বাসায় যাবে তার ছেলের বউদের সাথে, আপার ভাইয়ার সাথে। এই দাঁড়ানো অবস্থায় একটু দেখা করলাম, বাচ্চারা ঈদ মোবারক বলল। তো ওনারা অনেক রিকোয়েস্ট করেছিল, আমি বললাম যে না, ওনারা আবার আসবে আগামীকাল আমাদের বাসায়। তাই বললাম যে না, আজকে আর বসতে যাচ্ছি না। আর আমার হাজব্যান্ড আর আমি আসলে অনেকক্ষণ বসতাম, বাচ্চারা বসতে চায় না, সত্যি কথা। শুধু আমার বাসায় যে এই প্রবলেম তা কিন্তু না, এখানকার প্রত্যেকটা ঘরে ঘরে একই প্রবলেম। বাচ্চারা বাসায় থাকতে চায়, বাবা মার সাথে কোথাও যেতে চায় না, সব বাসায় যেতে চায় না, শুধু আমার না, প্রত্যেকটা বাসায় একই কমপ্লেন। কিন্তু আদ্রিতা দেখা যায় সব সময় এশিয়ান ড্রেস পরে আমার সাথে এদিক সেদিক যায়। তো ফাইনালি আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হলো আমি অনেক ঘুরে ফেলেছি, অনেক গিয়েছি, অনেক খেয়েছি। ঈদটা অনেক সুন্দর হয়েছে, অল্পতেই অনেক বেশি ভালো লেগে যায়। তবে আমাদের আরেক ফ্রেন্ড মোমা আপা, ওনার বাসাতেও তো উনি আমাকে দাওয়াত করেছেন। আমি বললাম এখন যাচ্ছি না, ওর আব্বু আসুক ইনশাল্লাহ যাব। আমার বান্ধবীর সাথী টিনা, যাদের কথা না বললেই নয়, আমার আরেক ফ্রেন্ড লাবণী ফ্রান্স থেকে, ওরা সব সময় আমার খবর নিয়েছে, আমি কেমন আছি, ঠিক আছি কি না, সব সময় ওরা ফোন করে খবর নিয়েছে। আমি অনেক হ্যাপি আসলে, যাক আলহামদুলিল্লাহ। তারপরে মনে হয় যে এই যে আমরা পার্টি করছি, মাস্তি করছি, এই এই গ্রুপে যাচ্ছি, ওই গ্রুপে যাচ্ছি, আসলে ফ্যামিলিতে একজন যদি শূন্যতায় চলে যায়, মানে একজন না থাকে, এগুলো সব বৃথা, জীবনটা জানি কেমন ডাল ডাল। তো বাসায় আসার পর আমি আবার একটু চা খেয়ে তারপর সব কিছু গুছালাম, গোছানোর পর ঘুমিয়েছিলাম। আজকে হলো এর পর দিন। আদিয়ান সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে গেছে। কোথায় যাবে বাবা, আজকের ওয়েদারটা বেশি ভালো ছিল না।
বলে যে আম্মু তুমি যে ঈদ মানি দিয়েছো, ওর আব্বু সৌদি আরব থেকে বলে দিয়েছে আমার বাচ্চাদের তুমি সকাল হলে ঈদের টাকাটা দিবা। আমি বললাম না, এইটুক বাচ্চাদের আর দিও না। বলে না প্লিজ ওদের দিতে হবে। ঠিক আছে, ওদের এদের কেনাকাটার জন্য সে টাকা দিয়ে গেছে, মানে বাচ্চাদের জন্য তার জীবন। তো সেই ঈদ মানি দিয়ে আবার ওর কাছেও কিছু ছিল, ও এখন লেগো শপে আসবে। আমি বললাম আজকে ওয়েদারটা ভালো না বাবা, প্লিজ পরে যাই। বলে না আজকে তোমার আম্মু যেতে হবে। তো চলে আসলাম ওয়েস্টফিল্ডে। ওয়েদারটা এত খারাপ, অন্ধকার। তো আমরা এখন লেগো শপে যাব, তারপর আমি লেগো দেখে লেগো নিয়ে বাসায় যাব। আদিয়া নিজে নিজেই চয়েস করলো যে কোনটা নিবে। বললাম নাও, তুমি তো অনেক নিয়েছো, এবার তুমিই দেখো কোনটা নিবে। এইগুলো কিনা আমার পছন্দ না, তুমি এই টাকা দিয়ে অন্য কিছু কিনো। বলে যে না আমার লেগোই কিনতে হবে। তো সে আবার পকেট থেকে বড় মানুষের মতো টাকা বের করে। সে খুব টাকার হিসাব বুঝে, মানে খুব সুন্দর বুঝে। আয়াজ অত না, কিন্তু ও আর আদ্রিতা ওরা দুজন খুব বুঝে টাকার হিসাবটা। কি সুন্দর করে দেখেন, আবার চেইনটা লাগিয়ে ফেললো, মানে এত বুঝে মাশাল্লাহ। তো যাক, নিয়ে নেওয়ার পর আমি আবার একটু টাইগারে আসলাম যে আদিয়ান দেখো টাইগারে এত কিছু। বলে কি আম্মু প্লিজ প্লিজ তুমি কোনটা নেবে, প্লিজ নাও তো, আমি বিল দিচ্ছি, প্লিজ তোমার কোনটা পছন্দ নাও না। আমি বললাম না বাবা, তুমি যে আমাকে বলেছো এতে আমি অনেক খুশি হয়েছি, আমার লাগবে না। তো আমি দেখলাম নতুন নতুন অনেক কিছু এসছে। আসলে দেখতে তো ভালো লাগে, কিন্তু মনে হয় যে না এগুলো তো আমার বাসায় লাগবে না এখন। সব কিছু মিলে খুব সুন্দর, রঙিন ছিল সব কিছু, অনেক সুন্দর। তো এখন আদিয়ান বলে যে আম্মু আমাদের কিন্তু অন্য কোনো শপে আর যাওয়া দরকার নেই, আমরা বাসায় চলে যাব। মানে কখন সেটা খুলবে, কখন সেটা লাগাবে, লেগোগুলো তো আবার সেট করতে হয়। বললাম ঠিক আছে, আমরা এখন বাসায় চলে যাব। তো আজকের প্ল্যানটা আমার হচ্ছে আমি বাসাটা একটু গুছাবো, কারণ আজকে আমার আপার আসবে আমাদের বাসায় বেড়াতে, আপার ছেলের বউদের নিয়ে। তো গোছানোর পর আর একটু টিভি দেখবো, হাজব্যান্ডের সাথে কথা বলবো। আজকে যেহেতু বাংলাদেশে ঈদ, তো সবার সাথে একটু কথা বলতে হবে। তারপর শাশুড়ির সাথে, আমার আব্বার সাথে, বোনদের সাথে। জয়া আমার 3 নম্বর বোন কিন্তু বাংলাদেশে গিয়েছে 3 সপ্তাহের জন্য। ওর আসার সময়ও কিন্তু ঘনিয়ে আসে, যেহেতু ব্লগ দেওয়া হয়নি, বলা হয়নি। ওর মেয়েকে নিয়ে ওর হাজব্যান্ডও গিয়েছে। আবার আমার আব্বাকে নিয়ে ওরা আবার 12 তারিখে ইনশাল্লাহ আয়ারল্যান্ডে আসবে ঈদের পরে। তো এবারকার ঈদ আমার ছোট 2 বোনের জন্য খুবই চমৎকার, কারণ ওরা অনেক দিন পর একসাথে ঈদ করছে, অনেক বছর পর। এরই মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক কিছুই ছিল। আসলে সব কথা তো আর বলা যায় না, অনেক স্ট্রাগল করে ওরা এক একজন এক এক দেশে সেটেল হয়েছে, বিভিন্ন প্রবলেম থাকে পেপারজনিত কারণে। এখন আলহামদুলিল্লাহ ওদের সব কিছুতে পরিপূর্ণ। তো এবার গিয়ে বোনের সাথে ওর ঈদের সময় কাটানো, আমার ছোট বোনের হাজব্যান্ড, ওর সবাই এবার একসাথে ঈদ করবে, যাক ভালো লাগছে। বিভিন্ন রিলেটিভদের বাসায় যাচ্ছে বেড়াতে। ছোট বোনের মানে জয়ার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাচ্ছে, ছবি দেখি ভালো লাগে যে না অনেক দিন পর ও ঘোরাফেরা করছে। দেন বাসায় চলে আসলো, এখন লেগে গিয়েছে সে লেগোর পেছনে। তো আপারা চলে আসছে, এরই মধ্যে আমি বাসা ক্লিন করেছি, নামাজ কালাম পড়ে, তারপর টিভিও দেখেছি। আমি ঈদের একটা নাটকও দেখিনি, আমি আমার হাজব্যান্ডকে ছাড়া দেখতে পাচ্ছি না। বললাম যে না ও আসুক তারপর দেখবো। আমার আসলে দেখা হয় যে আপনার সবাই হজ করছে সেই ভিডিওগুলো দেখা হয়, আমার দেখা হয় যে রাজনৈতিক নিউজগুলো আছে বাংলাদেশে সেগুলো। তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু পান খেলাম, গল্প করলাম, আপা চলে গেল। রাত 12টায় ওনারা গিয়েছে। তারপর আজকে হচ্ছে তার পরের দিন, মানে বাংলাদেশে ঈদের পরের দিন আমার হাজব্যান্ড এই জায়গাটাই ছিল মিনাতে। ওদের তাঁবুটা এত সুন্দর ছিল, আমাকে দেখালো যে এত সুন্দর। আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে হজে যেতে চেয়েছিল, আমি নিষেধ করেছি যে না তুমি বাংলাদেশ থেকে যেতে পারবে না। আমি অনেকের সাথে কথা বলেছি, বাংলাদেশ থেকে তুমি সার্ভিস ভালো পাবে না, তোমার এখান থেকেই যেতে হবে। তো প্রথমে আমার সাথে অনেক রাগ দেখিয়েছিল, তারপর ও সৌদি আরব যাওয়ার পর অনেক হ্যাপি। আমাকেও বলেছে সত্যিই আমি অনেক ভালো সার্ভিস পেয়েছি, বাংলাদেশ থেকে অনেক অনেক টাকা দিয়ে আসছে, তাদের সার্ভিস খুব বাজে ছিল। তো যাক, প্রত্যেকটা কথায় আমার উপর তার শুকরিয়া ছিল, আলহামদুলিল্লাহ। এতে আমি অনেক খুশি হয়েছি যে প্রথম একটু রাগ করলো, পরে
দেখা গেল যে না, সে খুব খুশি ছিল। তো এই ভিডিও করছিল আর সবাইকে বলছিল আমি আমার ওয়াইফকে দেখাচ্ছি আমার এই তাঁবুটা। তো এই যে ওর শোয়ার এই জায়গাটা ছিল, সুন্দর ছিল। মানে বাস্তবে তো মনে হয় আরও কত সুন্দরই ছিল। আমার অনেক পছন্দ হয়েছে যে তাঁবুর ভিতরেও এত সুন্দর করে সাজাতে পারে এসি দিয়ে। খাবার আনলিমিটেড ছিল, যে যত খেতে পারো। এবারকার হজটা খুব সুন্দর হয়েছে, কোনো রকম কষ্ট নাকি হয়নি, তবে গরমটা তো একটু ছিল। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি সুন্দর হয়েছে। প্রত্যেক দিন একটা রুটিন ছিল, বিকেল হলে আয়াসকে পেয়ার্স কেটে দেওয়া, আদিয়ানকে আপেল কেটে দেওয়া। আয়াস আদিয়ানকে প্রত্যেক দিন সবজি খাওয়ানো, ব্লেন্ড করে ভাতের সাথে মাখিয়ে, ওরা যেন বুঝতে না পারে ওরা কী খাচ্ছে। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বলে দিয়েছে, এইসব ওদের মাস্ট তুমি দিবা। তো দিয়েছি। আমি জবে গিয়েছিলাম এর পরের দিন, আমার জাস্ট একদিন বন্ধ ছিল, যেহেতু ঈদের পরে আমি দুদিন বন্ধ কাটিয়েছি, স্যাটারডে সানডে। আজকে আবার আমি মানডের ভিডিওটা শেয়ার করছি। জব শেষ করে আসার সময় আদিয়ানের খুব পছন্দের হচ্ছে চপস্টিক, সেটা কিনে নিয়ে আসছি। 3 বাচ্চার জন্য কিনে নিয়ে আসছি, আমরা খেলাম। তারপর টিভি দেখা, নামাজ কালাম পড়া, বাচ্চাদের আরবি টিউশনে জয়েন করা। ঈদের জন্য আরবি টিউশন ওদের বন্ধ ছিল 2-3 দিন, তারপর আবার স্টার্ট হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমানোর পর আবার সকালবেলা জবের জন্য বের হওয়া। আজকে আমি একটু মানে ফ্রেশ হয়ে ভালোভাবে রেডি হয়ে বের হয়েছি। সব সময় জবের ইউনিফর্ম পরাই থাকে, তবে আজকে একটু সিভিল ড্রেসে বের হয়েছি, কারণ আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার অনেক আগে, আপনাদের মনে আছে কি না জানি না, আমার মানে লেফট সাইড পেন হয়েছিল, অ্যাম্বুলেন্স এসেছিল, সেই জন্য ডক্টর আমার পিছে লেগেছে যে কী কারণে হয়েছিল কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। এখন ওরা আবার আমার হার্ট স্ক্যান করবে, এরকম অনেকবার করেছে। তো ফাইনালি আমি চলে আসলাম রয়্যাল লন্ডন হসপিটালে। আমি জব শেষ করে তারপর চলে আসলাম। কী সুন্দর করে বাংলায় লিখে রেখেছে যে আগে কেউ রিপোর্ট জানতে চাইবেন না। তো যে স্ক্যান করছিল আপুটা ঢাকার, মানে সিলেটের বাঙালি ছিল। খুবই ভালো, এত ভালো ওনার কথাবার্তা। তো উনি বললো যে আলহামদুলিল্লাহ আপনার হার্ট খুব ভালো আছে, চিন্তার কিছু নেই। আসলে অ্যাসিডিটির থেকে না অনেক রকম প্রবলেম হয়। তো আমি এই অ্যাপয়েন্টমেন্ট রোজার মধ্যে 2 বার মিস করেছি অলরেডি। তারপর ফাইনালি আমি বললাম যে না, তাহলে আমি যাবই। আমি এটা 15 দিন আগে ওরা ফোন দিয়েছিল, লেটার দিয়েছিল, বললাম না আজকে আমি যাবই। তারপর আজকে গিয়ে সব করে আসলাম, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তারপর ডক্টররা তো আবার আমাকে জানাবে। তো বাসায় আসার পর আদিয়ানদের স্কুল থেকে নিয়ে আসছি, তো ওদেরকে ফ্রেশ করে ওদের খাবার দিয়ে দিলাম, আর আমিও সেই বিস্কিট চা নিয়ে বসে পড়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার হাজব্যান্ড আগামীকাল চলে আসবে। আগের দিন আমি একটু ভুড়ি রান্না করে রাখলাম, কারণ ভুড়িটা সিদ্ধ হতে একটু সময় হয়। আর আজকে আবার মানে আমার জব নেই, আজকে শুক্রবার। তো বাচ্চাদের আমি স্কুলে এখন ড্রপ করতে যাচ্ছি। তো ওদেরকে ড্রপ করে এসে আমি একদম ডিরেক্টলি স্কুল থেকে মরিসনে চলে যাব। মানে অনেক বাজার সদাই করতে হবে, আমার হাজব্যান্ড যেহেতু আজকে রাতে ইনশাল্লাহ আসবে, সেজন্য একটু প্রিপারেশন তো লাগেই। আর ও বলল যে আমি একটু বাংলা খাবারই খেতে যাচ্ছি, মানে ভাত তরকারি, কারণ আমি পোলাও রোস্ট এগুলো রান্না করতে চেয়েছিলাম। বললো যে না, আমি সৌদি আরব তো ভাত খেতে পারিনি, অন্যান্য আরবিক খাবারগুলো বেশি খেয়েছি, তো আমি আসার পর ভাত তরকারি খাবো। গতকাল শুধু না, গত 2-3 দিন ধরে মনটা খারাপ। একজন নামকরা বাংলাদেশের পাইলট কানাডায় পানিতে ডুবে মারা গেলেন, সাথে বিজিএমের আরেকজন ছিলেন। খুব কষ্ট পেয়েছি, ওয়াইফের সামনে ডুবে মরে যাওয়া বাচ্চাদের সামনে অনেক বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তারপর আবার গতকাল ইন্ডিয়ায় প্লেন ক্র্যাশটা হলো, এয়ার ইন্ডিয়া, সেটা নিয়েও আমি খুব আপসেট। আমি এই সমস্ত নিউজগুলো নিতে পারি না। এবং আজকে আবার আমার 3 নম্বর বোন, আমার আব্বা, ওর হাজব্যান্ড, বাচ্চা, ওদের কিনে আয়ারল্যান্ডে আসছে। মানে সব কিছু মিলে একটু টেনশনে যাচ্ছে। আগামীকাল তো আমার হাজব্যান্ড আসবে। তো আমি মরিসনে এসে অনেক কিছু বাজার করলাম। আদিয়ান অনেক কিছুই লাইক করে, ওর খাবারের মধ্যে ড্রিঙ্কসটা ওর খুব পছন্দ, কোক, কিন্তু অন্যান্য বাচ্চারা এটা খায় না। আয়াস কোনো রকম স্প্রাইট, কোক কিচ্ছু খায় না, কিন্তু আদিয়ানের একটু লাগে, ওর জন্য একটু নিলাম। যা যা দরকার সেগুলো আমি কিনে ফেললাম। তো এখন এগুলো পে করে তারপর বের হয়ে যাচ্ছি।
আমি এখনও বাসায় যাইনি, ওদেরকে স্কুলে ড্রপ করি। মনে হলো যে না, এই কাজটা আগে শেষ করি, তাহলে আমার জন্য ভালো হয়। আমি বাসায় গিয়ে এগুলো সব টাইডি আপ করবো, বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করবো, যেহেতু আমার হাজব্যান্ড আগামীকাল চলে আসবে। সেজন্য ভালো লাগছিল যে অনেক দিন পর বাচ্চারা ওদের বাবাকে দেখতে পারবে। আর আমার কেন জানি মনে হয় আমার ভেতরে একটু হালকা লাগে, আমি একটু গ্রিন স্ট্রিট যাই বা একটু জবে যাই, বা আমার মনে হয় আমি অন্য কোথাও মনে হয়তো যাই না একা, তো একটা স্বস্তি কাজ করে, যেমন ওর বাবা তো আছে। আর এই এয়ার ইন্ডিয়ার এক একটা নিউজে এক একটা স্টোরি আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আসলে অল্পতে আমি খুব বেশি যেন কষ্ট পেয়ে যাই। তা আল্লাহ প্রত্যেকটা পরিবারকে ধৈর্য দিক। তো আমি অনেক কাজ টাজ করে তারপর আবার সেই চা বিস্কুট, আমার হাজব্যান্ড নাই, এবার আমার দুধ চা বেশি খাওয়া হচ্ছে। এটাই সকালের নাস্তা, এখন আর রুটি আর এগুলো খাই না। তো এটা খাওয়ার পর তারপর এর মধ্যে ওর সাথে অনেকবার কথা হলো। ও তো খুবই এক্সাইটেড প্লেনে উঠবে। আমার হাজব্যান্ডের কিন্তু আসার কথা ছিল ওর প্যাকেজের মধ্যে আরও 2 দিন পর, কিন্তু ওর সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, এখন মদিনা শরীফে আছে, এগুলোও সব কমপ্লিট করেছে। ও মানে বাচ্চাদের জন্য অস্থির হয়ে গেছে, তাই ও নিজে নিজে আবার আলাদাভাবে টিকিট কেটে 2 দিন আগে চলে আসবে আর কি। তো ইনশাল্লাহ আগামীকাল রওনা দিবে, মানে আজকে একটু পরেই রওনা দিবে ভোর রাতের দিকে, তারপর আগামীকাল এসে পৌঁছাবে। এবার এর আগের টিকিটটা মানে যে প্যাকেজেও গিয়েছে লন্ডন থেকে, সেটা হলে ও প্যারিস হয়ে আসতো, কিন্তু নিজে এখন টিকিট কেটেছে, এখন ও ডিরেক্টলি হিথ্রো এয়ারপোর্টে এসে নামবে। তো আমি বলেছিলাম তো একটু ক্যাব নিয়ে চলে আসো, বলে যে না, এলিজাবেথ লাইন তো আমাদের বাসায় এসেই থামে, তুমি স্টেশনে এসে আমাকে নিয়ে যেও। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপর দিন আজকে রাত 8টায় আমার হাজব্যান্ড আসবে। তো সারাদিন তো মোটামুটি হেসে খেলেই তো দিন কাটালাম, দোয়া করছিলাম কখন আসবে। আমার আব্বা অনেকবার কল দিয়েছে আয়ারল্যান্ড থেকে, ওনাদের সাথে কথা হলো, ওনারা পৌঁছেছে ঠিকঠাক মতো। তারপর আমার হাজব্যান্ডের জন্য আমি একটু সেমাই রেখে দিয়েছিলাম, ঈদ তো অনেক আগে চলে গেছে, তারপর অল্প একটু রেখে দিয়েছি যে যেন বলতে পারি ঈদের খাবারটা খেয়েছে। আমি একটু মাছের তরকারি রান্না করেছি, একটু মুরগির গোস্ত, মানে যা যা কমন খাবার। গরুর গোস্তটা আগামীকাল বা পরে রান্না করব। তো আমি ওকে স্টেশন থেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি, একটু টায়ার্ড হয়ে গিয়েছে আসলে, অনেক মানে কষ্ট। হ্যাঁ, যে এমনি আরাম ছিল, কিন্তু সবগুলো কাজ করতে মক্কা থেকে মিনায় যাওয়া, আবার হেঁটে আসা, অনেক রকম কষ্ট তো থাকে। একটা ভালো কাজের পেছনে তো আপনার কষ্ট কিছুটা থাকবেই। তো একটু টায়ার্ড আর কি। তো এসে ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপর একটু ভাত টাত খেলো, একটু খারাপ লাগছিল স্টার্টফোর্ড আসার পর, একটু অ্যাসিডিটিতে নাকি খারাপ লাগছিল। তো বাচ্চাদেরকে আমি খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে আমরা এখন প্রপার ব্রেকফাস্ট করছি অনেক দিন পর, আলহামদুলিল্লাহ। বাচ্চারা নাস্তা খেয়ে নিয়েছে, আমি ওকে রুটি ভাজি তারপর ডিম এগুলো করে দিলাম। ও এই 14-15 দিন 1 কাপ চাও খায়নি সৌদি আরব, আজকে খাচ্ছে চা। তাই আমি ভাবলাম যে না, আমার হাজব্যান্ডের সাথে আমার চা খেতে হবে। আমি আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য 2টো কাপ কিনে রেখেছিলাম, যে ও আসলে আমরা দুজন সেই নতুন কাপে খাবো। তো সেই 2টো কাপে আমরা এখন চা খাবো দুজনে। এই তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমরা আবার সুন্দর মতো সবাই একসাথে হতে পেরেছি। আসলে খারাপ লাগে জানেন, মানে দূরে দূরে বেশি দিন যারা থাকে তাদের হয়তো অভ্যাস আছে, আমাদের সেই অভ্যাসটা নেই। আমাদের এই 9 দিন 10 দিন দেশে গেলে, তাছাড়া অনেকেই দেখি যে একদম মাসে মাসে দেশে যাচ্ছে, তেমনটা আমার হাজব্যান্ড কখনো করে না, যার ফলে আমাদের কেমন যেন একটা বেশি ভালোবাসা কাজ করে আর কি। তো এই তো আপনাদের সবার দোয়া ছিল, আপনারা সবাই মানে সবাই বলতে অনেকেই আমাকে মেসেজ করে করে খবর নিয়েছেন, সেজন্য লাখ লাখ শুকরিয়া। এবং সবার জন্য অনেক অনেক দোয়া, অনেকে দোয়া চেয়েছিলেন কমেন্টে, সেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি, বলেছি অবশ্যই আমি সবার জন্য দোয়া করব। এই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।